আপনি কি জানেন পানামা খালের এই দীর্ঘ জাহাজের ভিড় আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে। গত কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাণিজ্যের এই জলপথের সামনে শত শত পণ্যবাহী জাহাজ আটকে রয়েছে। গোটা পানামা খালের ৮০ কিলোমিটার দীর্ঘ এই শিপিং লেন পণ্যবাহী জাহাজ দ্বারা দখল করা হয়েছে। তারা সবাই আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে এই ১০০ বছরের পুরনো পানামা খাল ব্যবস্থা অতিক্রম করার জন্য অপেক্ষা করছে। যে খাল ব্যবস্থা প্রতি বছর প্রায় ১৪,০০০ জাহাজ পারাপার করে এবং বিশ্ব বাণিজ্যে ৬% অবদান রাখে। বিশ্ব বাণিজ্যকে টিকিয়ে রাখতে হলে এই খালের অবদান গুরুত্বপূর্ণ। তবে কিছু সমস্যার কারণে এই পানামা খাল এখন মৃত্যুর মুখে। আজকের ভিডিওতে আমরা দেখাবো আসলে কেন এবং কিভাবে এই পানামা খাল শেষ হয়ে যেতে বসেছে, আর যদি শেষ হয় গোটা বিশ্বে কি হতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা লাল সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। পানামা খাল সম্পর্কে বিস্তারিত বুঝতে হলে আমাদের ১৯ শতকের শেষে ফ্রান্সের ইতিহাসে ফিরে যেতে হবে এবং সাক্ষাৎ করতে হবে এক ফরাসি ব্যক্তির সাথে, যিনি দি গ্রেট ফ্রেঞ্চম্যান নামে পরিচিত ছিল। ১৯৮০ সালে কূটনীতিবিদ ফার্দিনান্দ ডি লেসেপস পানামা আন্তঃসাগরীয় খালের সর্বজনীন কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। তাকে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করার জন্য একটি টেন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এটি করার জন্য ক্যারিবিয়ান সাগর এবং পানামা উপসাগরের মধ্যে পানামার দক্ষিণে ৮০ কিলোমিটার ভূমি খনন করতে চেয়েছিলেন। লোকটি আত্মবিশ্বাসী এবং নিজের উপর ভরসা ছিল, কারণ তিনি সুয়েজ খালের সফল প্রবর্তক ছিলেন, যা এরও ১০ বছর আগে চালু হয়েছিল। তাই তার সাফল্যের জোরে তিনি দ্বিগুণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন। এরপর কলম্বিয়ার ইউনাইটেড স্টেট অফ অথরিটির অধীনে থাকা জমিতে তিনি প্রজেক্ট চালু করেন এবং ১৯৮২ সালে এই কঠিন জমিতে খাল তৈরির কাজ শুরু হয়। এই মহান ফরাসি ব্যক্তি সুয়েজ খালের মতোই নির্মাণটি করতে চেয়েছিলেন, কিন্তু এর ভূমি সম্পূর্ণ আলাদা ছিল। ঘন জঙ্গল অতিক্রম করতে হয়েছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০০ মিটার উপরে একটি পাহাড় কেটে যেতে হয়েছিল। কঠিন জলবায়ুর মধ্যে ছিল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়, কাদাধস, যা শীঘ্রই রোগ জীবাণুসহ শ্রমিকদের আক্রান্ত করছিল। ফলে ম্যালেরিয়া এবং ইয়েলো ফিভার শ্রমিকদের ধ্বংস করে দিচ্ছিল। আর প্রকল্পটি দেউলিয়া হওয়ার পথে নেমে আসে। এরপর প্রকল্পটি আবারও পুনর্গঠনের প্রস্তাব জানিয়ে অনুরোধ করেন বিভিন্ন সফল ব্যক্তিরা, যেমন প্যারিসের আইফেল টাওয়ার ডিজাইনার গুস্তাভ আইফেল। কিন্তু এই ধরনের পরিবর্তনের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ বিশেষ করে ফ্রান্স তখন ওই শতাব্দীর সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল। যেহেতু কয়েকশো সাধারণ পাবলিকের অর্থায়নে এই প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়েছিল, তাই বাস্তবে সেই অর্থ সরকারি কর্তৃপক্ষকে ঘুষ দেওয়ার জন্য এবং এত বেশি প্রজেক্ট বিল বানানো হচ্ছিল যা অসম্ভব বলে মনে হয়। এরপর ফার্দিনান্দ ডি লেসেপস কোম্পানি ১৯৮৯ সালে রিসিভারশিপে চলে যান, যা একটি বড় ক্ষতি ছিল। বিনিয়োগকারীরা তাদের অর্থ হারায় এবং ২০,০০০ শ্রমিকের জীবন আগের বিপর্যয় সত্ত্বেও আরও দুর্বিষহ হয়ে ওঠে। পানামা খাল ইতিমধ্যে ঈর্ষা জাগিয়ে তোলে এবং স্প্যানিশ ব্যবসায়ীরা পুরনো রুট ব্যবহার করতে রাগান্বিত হচ্ছিল। প্রসঙ্গত ১৬ শতক থেকে পণ্যবাহী জাহাজগুলিকে দক্ষিণ আমেরিকাকে বাইপাস করতে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হতো এবং কঠিন বিপর্যয়ের মধ্যে দিয়ে যেতে হতো। তাই মূলত পানামা খাল সেই বিপর্যয় এড়াতে, সময় বাঁচাতে এবং সাশ্রয় করতে একটি বিকল্প পথ ছিল। তাই ভবিষ্যৎ খালের সাথে জড়িত একটি দেশের ইতিহাস গড়তে ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত পানামা তার স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খালের জন্য একটি চিরস্থায়ী ছাড়পত্র তৈরি করে। সেই সাথে একটি ১৬ কিলোমিটার প্রশস্ত ভূমির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খনন করা হয়। ১৯০৪ সালে পুনরায় কাজ শুরু করা হয় এবং প্রকৌশলীরা একটি লক ক্যানেল তৈরি করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে ভ্যাকসিনের আগমন গ্রীষ্মমণ্ডলীয় রোগের বিস্তার রোধ করে। এই মেগা প্রকল্পটি প্রায় ১০ বছর স্থায়ী হয়েছিল। বাষ্প ইঞ্জিনের একটি জটিল সিস্টেম এবং দূরদর্শী রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সবই ছিল। খালগুলি খনন করার সময় লক্ষ লক্ষ টন পাথর এই রেলপথে অপসারণ করা হয়েছিল। গোটা নির্মাণ প্রকল্পে প্রায় ৪০,০০০ শ্রমিককে নিযুক্ত করা হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় $৩৭৫ মিলিয়ন খরচ করেছিল, যা এখনও পর্যন্ত ওই দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প। ৭৯.৬ কিলোমিটার দীর্ঘ, ২টি কৃত্রিম হ্রদ এবং ৩টি বিশাল ৩৩ মিটার চওড়া লক আমেরিকা মহাদেশকে একটি আশ্চর্য কীর্তি অতিক্রম করতে সাহায্য করেছিল। তবে এই নির্মাণকালে ৫,০০০ শ্রমিককে জীবন দিতে হয়েছিল। এই খাল আনুষ্ঠানিকভাবে ১৫ই এপ্রিল ১৯১৪ সালে খোলা হয়, ঠিক যখন ইউরোপ প্রথম বিশ্বযুদ্ধের পরিকল্পনা করছিল।
যাই হোক, সামুদ্রিক পণ্য বাণিজ্যের এই মূল পথের উপর আমেরিকানদের তখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তারা লকগুলিকে আরও বড় করার সিদ্ধান্ত নিয়েছিল, যা ছিল 320 মিটার লম্বা এবং 33 মিটার চওড়া। এর কারণ ছিল সামুদ্রিক দৈত্য জাহাজগুলিকে পরিষেবা দেওয়া। ফলে প্যানাম্যাক্স লক 32 মিটার চওড়া এবং 294 মিটার দীর্ঘ করা হয়। 1970-এর দশক পর্যন্ত খাল এবং আমেরিকান অধিকার পানামাকে ফিরিয়ে দেওয়ার জন্য একটি প্রক্রিয়া চালু করা হয়, যা 1999 সালে ঘটে এবং পানামা দেশ নিজের নামে খালের মালিক হয়ে ওঠে। বর্তমানে খালটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদ। খালটি দেশের রাজস্বের 10% জন্য দায়ী, যা এটি থেকে উৎপন্ন সমস্ত কর এবং সমস্ত রাজস্ব সম্পর্কিত কার্যক্রমের জন্য। সুতরাং জাহাজগুলিকে এই পানামা খালের মধ্যে দিয়ে যাওয়া স্পষ্টতই বিনামূল্যে নয়। খাল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে নিও পানাম্যাক্স কন্টেনার জাহাজের জন্য প্যাসেজ ফি সবচেয়ে ছোট জাহাজের জন্য $10,000 এবং $3 লক্ষ এই বড় কন্টেনার জাহাজগুলির জন্য, যারা 365 মিটার লম্বা এবং প্রায় 12,000 কন্টেনার বহন করে। তবে কিছু সময় বন্দরের প্রশাসকদের দ্বারা নির্দিষ্ট কিছু স্লট কন্ট্রাক্ট দেওয়া হয়। সেই ক্ষেত্রে এই খাল পারাপার আরও ব্যয়বহুল হতে পারে। যেমন সম্প্রতি একটি রাসায়নিক ট্যাঙ্কারকে অন্য সবার থেকে আগে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য $2.4 মিলিয়ন প্রদান করতে হয়েছিল। ফলে নিঃসন্দেহে এই খাল পানামা দেশের একটি বড় অর্থনীতি। তবে এই অর্থনীতির একটি বড়সড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। হয়তো পানামা খাল আগের সিস্টেম এখনও ব্যবহার করছে, কিন্তু প্রকৌশলীরা খালটি নির্মাণের সময় সমস্ত জমি পরিষ্কার করেনি। পরিবর্তে তারা দুটি কৃত্রিম হ্রদ তৈরি করেছে জাহাজগুলিকে ভাসমান রাখার জন্য। এর মধ্যে প্রধান লেক গাটুন এবং দ্বিতীয়টি অ্যালাজুয়েলা, যা পূর্বে লেক ম্যাডেন নামে পরিচিত ছিল। এই হ্রদগুলি দেশের অভ্যন্তরীণ নদী দ্বারা প্লাবিত করা হয়, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 28 মিটার উপরে নৌকাগুলিকে ওঠাতে এবং নামাতে একটি বিশেষ লক সিস্টেম ব্যবহার করে। এটি একটি মাস্টারপিস প্রযুক্তি, যার জন্য তীরে লোকোমোটিভ বসানো হয়। জাহাজকে এক লক থেকে অন্য লকে সরানোর জন্য এই সিস্টেম একবারে খালের 2 লক্ষ থেকে 2.5 লক্ষ মিলিয়ন লিটার জল জাহাজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে সমুদ্রে মিশিয়ে দেয়। ফলে অপর প্রান্তে জলের ঘাটতি পড়ে যায়। বৃষ্টিপাত ভালো হলে এটি যদিও কোনো সমস্যা না, তবে বিশ্ব উষ্ণায়ন বিশেষ পরিবর্তন ঘটাচ্ছে এবং খরা ক্রমশ বারবার সম্মুখীন হচ্ছে। 2016 এবং 2019-এর পর মে মাস থেকে পানামায় একটি নতুন পর্ব শুরু হয়েছে। বর্ষাকাল যেন বর্ষাকালই নেই এবং এল নিনো প্রাকৃতিক দুর্যোগ আগমন যেন পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে। আবহাওয়ার মানচিত্রে বৃষ্টিপাতের হার যেন এই অঞ্চলে প্রায় শূন্যে এসে আটকে গিয়েছে। নদী এবং হ্রদের স্তর তলিয়ে যেতে শুরু করেছে। মাত্রা এতটাই কম যে কর্তৃপক্ষকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হচ্ছে। কাদায় ডুবে যাওয়া থেকে বাঁচাতে নৌকাগুলির ওজন হ্রাস করা হচ্ছে। প্রতিদিন এই রুটটি ব্যবহার করা কন্টেনার জাহাজের সংখ্যা 40 থেকে 32-এ নামিয়ে আনা হয়েছে। ফলে সুয়েজ খালের বিপরীতে এই পথ অতিক্রম করতে দীর্ঘ লাইন পড়ছে। জলসংকটের মধ্যে এই বিশাল লক সিস্টেমে জাহাজ পারাপার করা যেন প্রশিক্ষিত অপারেটরদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চাহিদা বেশি হলেও ক্ষমতা কমে যাচ্ছে, তাই জাহাজের লাইন আরও দীর্ঘ হচ্ছে। সেপ্টেম্বরের গোড়ার দিকে লেমন পত্রিকা অনুযায়ী নৌকার অপেক্ষার সময় সাধারণ সময়ের 4 দিন থেকে বেড়ে আগস্টের মাঝামাঝি প্রায় 20 দিন হয়েছে। 2006 সালে পানামার এই জ্যামে জল্পনা ছড়িয়েছিল খালটি অনেক পুরনো হয়ে গেছে। বড় কন্টেনার জাহাজগুলিকে পারাপার করার জন্য খুব ছোট হয়ে গিয়েছে, যা বড় করা এবং প্রশস্ত করা কখনোই সম্ভব হবে না। এরপর 2006 সালে একটি সিদ্ধান্তে পানামা খালটি মেরামতের জন্য $6 বিলিয়ন খরচ করা হয় এবং 2016 সালে নতুন খালটি তার লক খুলে দেয়, যা বিশ্বের 95% জাহাজকে এর মধ্যে দিয়ে যেতে সক্ষম করে। গাটুন লেকটিও রূপান্তরিত করা হয় এবং এর তট 45 সেন্টিমিটার গভীর করা হয়। এই কাজটি মূলত প্রতিদিন আরও জাহাজ পার করার অনুমতি দেওয়ার উদ্দেশ্যে করা হয়েছিল। তবে এত প্রত্যাশা থাকলেও এই বিশাল প্রকল্প জল সংকটের সমাধান করতে পারেনি। খরার মুখে পানামা আপাতত অসহায় বলে মনে হচ্ছে। আসন্ন বছরগুলিতে পরিস্থিতির উপর নির্ভর করে বিধিনিষেধ নিশ্চিত করা হবে। নভেম্বর মাস পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি না হলে দেশের বর্ষা মৌসুম শেষ, তবুও কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। পরিস্থিতি যদি এমন থাকে তাহলে জাহাজ মালিকরা অন্যান্য বাণিজ্যিক রুট, বিশেষ করে আর্কটিক রুট ব্যবহার করতে পারে, কারণ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং বরফ গলে যাওয়ার কারণে গ্রীষ্মের মাসগুলিতে এই পথটি ক্রমবর্ধমানভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠছে। তবে এখানে একটি বিষয়, জাহাজগুলি যদিও তাদের রুট পরিবর্তন করে নেবে, কিন্তু খাল শুকিয়ে গেলে পানামা বাসিন্দাদের বিভিন্ন অসুবিধা হবে। যেমন 2টি কৃত্রিম হ্রদ দেশের রাজধানী পানামা সিটি এবং শহরতলির মধ্যে জল সরবরাহ করে।
এবং 2 মিলিয়নেরও বেশি মানুষ এই জল ব্যবহার করে, যা এই মধ্য আমেরিকা রাজ্যের প্রায় অর্ধেক জনসংখ্যার সমান। সুতরাং পানামা খালকে টিকিয়ে রাখা অবশ্যই দরকার। এতে শুধু স্থানীয় মানুষের অসুবিধায় নয়, বরং এর জন্য আমরাও প্রভাবিত হব। যেমন এই জাহাজ যে পণ্য আমদানি রপ্তানি করে তা যদি সঠিক সময় না পৌঁছায়, তাহলে আমরাও পণ্যের চাহিদায় ভুগতে পারি। এমনকি জাহাজগুলির গতিপথ যদি দূরবর্তী হয়, তাতে আমদানি রপ্তানি খরচ বেশি হবে এবং পণ্যের দাম বৃদ্ধি পাবে। এর থেকে মুক্তি পেতে হলে পানামা খাল সংরক্ষণ করতে হবে এবং বিশেষ করে মানুষকে সতর্ক হতে হবে। পরিবেশের প্রত্যেকটি ভয়াবহ দুর্যোগের কারণ কিন্তু আমরাই মানুষেরাই। তাই নিজে পরিবেশের যত্ন নিন এবং অন্যকে সতর্ক করুন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।